তোমার জন্য সিন্ধুর নীল গল্পের তৃতীয় অংশ। লেখিকা সারিকা হোসাইন। সাবধান তনুজা, যাওয়ার আগে বারবার হুঁশিয়ারি দিয়ে গেলাম আপা যাতে সব বিষয়ে কিছুই না জানে। আপার কন্ডিশন তোমার অজানা নয়, তোমাকে আপার সামনে শক্ত থাকতে হবে। যদিও মা হিসেবে এটা তোমার জন্য অনেক কষ্টের, আতঙ্কের, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে এখন। আপা যদি এবারও শকড হয় তাহলে অবস্থা কত ভয়াবহ হবে আন্দাজও করতে পারবে না। তাই অনুরোধ করছি, আবার স্বর্গের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলবে জরুরি মিশনে ঢাকার বাইরে গেছে, আর বলবে চিন্তার কোনো কারণ নেই, সুমিত সাথে আছে। বলে মাথায় আর্মি ক্যাপ পরে গড়গড় পায়ে বেরিয়ে গেলেন নাফিস মাহমুদ। নরম তুলতুলে বিছানায় এলোমেলো হয়ে পড়ে রয়েছে স্বর্গ। এই দুনিয়াতে কি হচ্ছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। বিভোর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সে রূপকথার রাজকুমারীদের মতো। যেই ঘুম রাজকুমার না এলে ভাঙবে না, কিন্তু কোথায় আছে সেই রাজকুমার? সে কি পৃথ্বীরাজের ঘোড়া নিয়ে স্বর্গকে উদ্ধার করতে আসবে এই রাক্ষস পরী থেকে? ক্যাপ্টেন সৌম্য কিছু খোঁজ লাগাতে পারলে? তোর কণ্ঠে জিজ্ঞেস করলো মোহিত। স্যার, লোকেশন চিটাগাং হাইওয়ে নির্দেশ করেছে। মোহিতের কপালে চিন্তার শুকনো ভাঁজ পড়ে। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও আর্মি স্পেশাল পুলিশ ইউনিট নাফিস সাহেবের মেয়ের কোনো হাদিস পেল না। আর্মি হেডকোয়ার্টারের বোর্ড মিটিং বসানো হলো। কোনো মুক্তিপণ দাবির উদ্দেশ্যে মেজর জেনারেলের মেয়েকে কেউ কিডন্যাপ করলে উদ্ধার অভিযান চালানোর সময় কিডন্যাপকারীকে সরাসরি শুট করার অর্ডার দিলেন আর্মি জেনারেল বেনজামিন রিয়াজি। মোহিত তার স্পেশাল ভাইপার স্কোয়াড টিম নিয়ে হেলিকপ্টার করে চিটাগাংয়ের দিকে ছুটলো। সাথে আরো 2টা হেলিকপ্টার তাদেরকে অনুসরণ করে ছুটতে লাগলো। দীর্ঘ 5 ঘন্টার জার্নি শেষ করে ক্যাম্পিং কারটি নিজের এক সহযোগীর কাছে হস্তান্তর করে নির্দেশ দিল জাহাজ গাড়িটি ঢুকিয়ে জাহাজ ছাড়ার ব্যবস্থা করো কুইকলি। ঘুটঘুটে রাতের আঁধারে নিজের প্রাইভেট শিপ ডেড সোল ও স্বর্গকে শুইয়ে দিল আগন্তুক। আশেপাশের কেউ এ বিষয়ে কোনো খবর রাখলো না। এবার আর কেউ তাদের নাগাল পাবে না। মেজর মোহিতকে আচ্ছা জব্দ করা গেল ভেবেই হে হো করে হেসে উঠল। সমস্ত শহরের সিসিটিভি ফুটেজ চেক করে এক অদ্ভুত ধরনের গাড়ির সন্ধান পেল পুলিশ ইউনিট, যা বিদেশে এভেইলেবল কিন্তু বাংলাদেশে নয়। গাড়িটির স্পিড অন্যান্য গাড়ির চেয়ে দ্বিগুণ। সন্দেহের জাল বুনল তাদের মনে। আরো বেশি সন্দেহ পোক্ত হলো যখন দেখা গেল গাড়িটির ট্রাফিক সিগন্যাল সেই গাড়ির চালক ব্রেক করেছে। গাড়িটি সিগন্যালের দিকে যাচ্ছে। গাড়ির নম্বর প্লেটও বাংলাদেশের নয়। দ্রুত পুলিশ ফোর্স হেলিকপ্টার নিয়ে চিটাগাং এর উদ্দেশ্যে যাত্রা করলো। চিটাগাং বন্দরে এসে হেলিকপ্টার থেকে রশি ফেলালো মোহিত। একে একে দড়ি বেয়ে নেমে এলো মোহিত। সৌম্য, মেজর আদ্রিয়ান, আহিরা, আজ লেফটেন্যান্ট মিরাজ কায়সার। দ্রুত ঝাঁপিয়ে পড়লো বন্দরের নরম বালুতে। আশেপাশে তাকিয়ে গান পয়েন্ট করলো তারা, কিন্তু সন্দেহজনক কিছুই দেখা গেল না। হঠাৎই মোহিত সমুদ্রের দিকে খেয়াল করে দেখতে পেল একটি জাহাজ ভূ শব্দের সমুদ্রের আধারে মিলিয়ে গেল। মোহিতের পায়ের রক্ত মাথায় ছিটকে উঠল। আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো এর শেষ দেখে ছাড়বে মোহিত। মেজর জেনারেল নাফিস মাহমুদ বারবার কপাল স্প্রাইড করছে 2 আঙ্গুলের সহিত। মেয়েটার এই 24 বছরের জীবন দশায় কখনো একা ছাড়েননি তিনি। এত বড় মেডিকেলে পড়া মেয়েকেও হাতে ধরে কলেজের সামনে রেখে এসেছেন তিনি। সেই মেয়ে আজ কার না কার হাতে পড়েছে। স্বর্গের ভয়ার্ত চেহারা মনে করে নাফিস মাহমুদ বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। স্বর্গকে কিডন্যাপ কে করতে পারে তা মোহিত নাফিস মাহমুদকে জানিয়েছে। শুধু তাই নয়, ছেলেটি কি পরিমাণ দুর্ধর্ষ সেটার প্রমাণ নাফিস নিজেই।
ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ে বিয়ার্ডিনি মুফিদ নাফিস সাহেব সব খুলে বলেছেন। সাবধান হবার আগেই যে এমন ঘটনা ঘটে যাবে তা ঘুণাক্ষরে টের পায়নি নাফিস মাহমুদ। বাসায় সুকা তনুজা নিজের যথেষ্ট স্বাভাবিক রাখার নাটক চালিয়ে যাচ্ছে, কিন্তু একজন মা, তার ভাই কি পারবে দীর্ঘ সময় ধরেই নাটক চালাতে? কি ব্যাপার তনুজা, তোমাকে এমন লাগছে কেন, কিছু হয়েছে? আর মোহিতের কণ্ঠে শুনেছিলাম দেখা না করেই কোথায় গেল? আসলে আপা ঢাকার বাইরে একটা জরুরি মিশন, ওদের দ্রুত চলে যেতে হয়েছে। আপনার ভাই ফোন করে জানিয়েছে ছোট্ট একটা মিশন, চিন্তার কিছু নেই। অনেক রাত হয়েছে আপা, শুয়ে পড়ুন। বেশি রাত জাগা আপনার জন্য ভালো নয়, বলেই কাজের বাহানা দিয়ে চলে গেলেন তনুজা। মোহিত অনেক আগে থেকেই আহিয়ানের সকল খোঁজ খবর রাখতো কিছু গুপ্তচরের মাধ্যমে। কোথায় যায়, কি করে, কোথায় কার সঙ্গে ওঠা বসা, অল এভরিথিং চাইলেই মোহিত সকল খবর জানতে পারবে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তো মোহিতের কাছে 1 শতাব্দীর সমান হবে। মোহিত উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মেজর আদ্রিয়ান, সমুদ্রে টহল দেওয়া নৌবাহিনীর জাহাজ MT-30 তে কল করুন এবং সবিস্তরে সব খুলে বলুন। ইতিমধ্যে পুলিশের হেলিকপ্টার চিটাগং বন্দরে পৌঁছে গেছে। তারা হেলিকপ্টারের মাধ্যমে লাইটিং পয়েন্ট করে নির্দিষ্ট সমুদ্রের সীমানার উপরে চক্রাকারে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করলো। কোথাও কিছুর হদিস পেল না। নড়েচড়ে উঠল স্বর্গ, মাথা ঝিমঝিম করছে, চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না, হাত পা নড়াতেই প্রচুর দুর্বল লাগছে। বহু কষ্টে আঁখি পল্লব মেলে চারপাশের সবকিছু ঠহর করতে লাগলো। কিয়ৎক্ষণ বাদে বুঝতে পারল সে একটি রুমে শুয়েছিল। শরীরের শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে চলল দরজার প্রান্তে। কোনোভাবেই খুলতে পারল না, শক্তিতেও আর খুলল না। তীক্ষ্ণ সুরে চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ। কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। আমাকে কোথায় আটকে রেখেছেন? আমি বাড়ি যাব। আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য। প্লিজ দরজাটা খুলে দিন, বলেই দরজার হেলান দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল স্বর্গ। এরপর দৌড়ে উঠে গিয়ে নিজের মোবাইল, ব্যাগ সবকিছু সারা রুম তন্ন তন্ন করে খুঁজলো। কোথাও তার ব্যক্তিগত জিনিসগুলোর সন্ধান পেল না। এবার সে বুঝতে পেরে গেল কেউ তাকে কিডন্যাপ করেছে শিওর। তৎক্ষণাৎ মনে পড়লো মার্কেটে যাওয়ার পথে একটা গাড়ি তার ট্যাক্সিকে ফলো করেছে। ড্রাইভার বারবার তাকে বলছিল একথা। স্বর্গমান অমলে নেয়নি। যদি তখন ট্যাক্সি ঘুরিয়ে বাসায় ফিরে যেত তাহলে আজ এই দুরবস্থা হতো না। কান্নার বেগ বেড়ে চলল স্বর্গের। পাশে থাকে বেড সাইড, ধবধবে টেবিলটার উপর কিছু ফল আর একটা চাকু রাখা। চাকুটা প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেললো স্বর্গ। এরপর রুমে যা কিছু সব আছে সব ভাঙচুর করে দিল। সারা রুম ঝনঝন শব্দে আলোড়িত হতে নিমিষেই। কারো দৌড়ে আসার শব্দ পেতেই দরজার পেছনে লুকিয়ে পড়ল স্বর্গ। হাতের চাকুটা খুব সতর্কতার সহিত ধরে অপেক্ষা করতে লাগলো। স্বর্গ সেলফ প্রোটেক্ট জানে, সে গান পয়েন্ট থেকে শুরু করে বিপদে পড়লে কিভাবে নিজেকে রেস্কিউ করতে হবে এসব ট্রেনিং খুব ভালো মার্কসের সহিত অর্জন করেছে। খট করে খুলে গেল দরজা। সুযোগ বুঝে পিছন থেকে দৌড়ে লোকটির গলা বাহু দিয়ে চেপে ধরে এমন ভাবে তাকে আঘাত করলো যে লোকটি মরল না, কিন্তু আর উঠতেও পারবে না। হঠাৎই পিছন থেকে গম গম কণ্ঠে কেউ বলে উঠল, ওয়েল ডান বেইব, ওয়েল ডান, বলেই হাততালি দেওয়া শুরু করলো। এমন পার্টনারই আমি পছন্দ করি, যারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে আমার পায়ে পড়ে। তাদের উপর একদম ঘৃণা জমে গেছে। কিন্তু তোমাকে এমন রূপে দেখে তনু মন দুটোই চাঙ্গা হলো, বলেই স্বর্গকে পেছন থেকে হাত মুড়িয়ে বেঁধে ফেললো। লোকটির চেহারা দেখে স্বর্গ মুখের ভাষা হারিয়ে ফেললো। হ্যাঁ, এটা ওই বিয়ের দিনের লোক, অসভ্য লোকটা। এই লোকটাই এখনো ধরে এনেছে, তার সাথে কি কাজ? আপনার বকবকানি শুনতে একদম ভালো লাগছে না আহিয়ান চৌধুরী। ভালোর ভালোই আমাকে ছেড়ে দিন।
যেতে পারলে যাও বলে দরজার নির্দেশ করলো আহিয়ান। স্বর্গ দৌড়ে বাইরে বেরিয়ে এলোপাতাড়ি ভাবে বাহিরে যাবার রাস্তা খুঁজতে লাগলো। স্বর্গের এমন পাগলামি দেখে কিটকিটিয়ে হেসেই যাচ্ছে আহিয়ান। তার এহেন রূপ স্বর্গের শরীরের জ্বালা ধরলো। এত সুন্দর চেহারার পিছনে এত ঘৃণিত রূপ ভেবেই একদলা থুতু ফেললো স্বর্গ। এই সিঁড়ি সেই সিঁড়ি করে অনেক সময় দৌড়ানোর পর স্বর্গ একটু আলোর ঝলকানি দেখতে পেল। সেই আলো অনুসরণ করে বাইরে এসে যা দেখলো তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। নিমিষেই ঝাপসা হলো চোখ। বড় বড় চোখ দুটো থেকে নীরবে ঝরতে লাগলো বড় বড় অশ্রুফোঁটা। সে কোনো বাড়ি বা কোনো জায়গায় নয়, সে একটি জাহাজে গভীর সমুদ্রের মধ্যে। কি পথ খুঁজে পেল না। আমাকে কেন ধরে এনেছেন জবাব দিন, কণ্ঠে ধার নিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। ব্যক্তিগত সুসঙ্গী বানাবো সেই জন্য আহিয়ানের নির্লিপ্ত উত্তর। আপনার লজ্জা করলো না অপরিচিত একটি মেয়েকে তুলে আনতে ভাবে? লজ্জা কেন করবে? পছন্দ হয়েছিল, নিজের কাছে রাখলাম। জানো না, পছন্দের জিনিস ফেলে রাখতে নেই, না হলে অন্য কেউ লুফে নিত। আহিয়ান চৌধুরীর পান থাকতে তার পছন্দের জিনিসে কেউ হাত দিতে পারবে না বলেই কণ্ঠে কাঠিন্য এনে বলল, যাও রুমে যাও, অনেক নাটক সহ্য করেছি তোমার। না যাব না, না গেলে কি করবেন আপনি? বলেই জাহাজের রেলিং এর কাছে চলে গেল স্বর্গ। আপনি আমার কাছে এলেই আমি পানিতে ঝাঁপিয়ে পড়ব। বাজ পাখির মতো দ্রুত আহিয়ান সহসাই স্বর্গের নিকট এসে দুই গালে সজোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের প্রবণতা এতটাই ছিল যে ছিটকে পড়ে যায় স্বর্গ। তার দুই গালেই হাতের আঙ্গুলের ছাপ বসে যায় এবং ঠোঁটের কোণা থেকে রক্ত বেরিয়ে যায়। এই 24 বছরের জীবনে তার বাবা কোনোদিন তাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, আর এই অপরিচিত লোকটি তাকে রক্তাক্ত করে দিল। ভেবেই ভাবনা মানাজ অশ্রু ভেস করলো নেত্রকোলে। কেটে গিয়েছে 72 ঘন্টা, কোনো খবরই নেই। জোগাড় করতে পারছে না। টানা 3 দিন ধরে পুরো টিম খাওয়া দাওয়া বাদ দিয়ে নাফিস মাহমুদের মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ ওই মুহিতের গোপন ফোনে একটি মেসেজ আসে, হেই ব্রো, ইট ইজ স্যাম স্মিথ, ইয়োর ডিজার্ট শিপ ইজ হিয়ার। দ্রুত মুহিত দৌড়ে জেনারেলের রুমে চলে যায়। স্যার, ইমিডিয়েটলি আমাদের রাশিয়া যাওয়ার ব্যবস্থা করুন। আমার সাথে ক্যাপ্টেন সৌম্য যাবে, আর ওখান থেকে রাশিয়ান আর্মি মেজর নিকোলাস ও ক্যাপ্টেন ভলতেয়ার থাকবে। আরেকটা কথা স্যার, ডিপার্টমেন্টে কেউ যাতে না জানে। আপনি তো জানেনই, কেউ আমাদের সব খবর বাইরে পাস করে দেয়। আমি চাইলেও অপারেশনে কোনো স্পাইলিং হোক। জেনারেল মোহিতকে ভরসা দিলেন, ডোন্ট ওয়ারি মাই বয়, আমি সব ব্যবস্থা করে দেব। আর রাশিয়ান আর্ম ফোর্সের গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব, যাতে ওখানে তোমাদের কোনো প্রবলেম না হয়। তুমি ওখান থেকে কাকে নিতে চাও? যা স্যার, ক্যাপ্টেন সৌম্য আর আমি যাব। একজন দেশদ্রোহীর শাস্তি কি হয় জানেন তো পিউ? আমাকে এই কথা কেন বলছেন ক্যাপ্টেন সৌম্য? বিচলিত কণ্ঠে জানতে চাইল পিউ। আপনাকে বলার পিছনে অবশ্যই কারণ আছে পিউ, কণ্ঠে গম্ভীর্য এনে জবাব দিল ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার। এরপর বলতে শুরু করলো, মেজর মোহিতের কথা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে আপনার বাবা লেফটেন্যান্ট জেনারেল নাসের হায়দারকে ফলো করে আসছি। শুধু তাই নয়, ওনার সকল বিষয়ে খোঁজ খবরও নিয়েছি। ক্যান্টনমেন্টের ভেতরের সকল গোপন খবর উনি এবং আরেকজন অফিসার বাইরে প্রকাশ করেন টাকার বিনিময়ে। অবশ্যই যার তার কাছে নয়, এমন কারো কাছে যে দেশের কোনো কল্যাণ চায় না, যিনি নিজের আখের গোছাতে ব্যস্ত। একজন সেনা সদস্য হিসেবে আমাদের শপথ বাক্য কি হয় জানেন? শান্তিতে আমরা, সমরে আমরা, আমার উপরে ন্যস্ত সকল দায়িত্ব আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করব। আমার জীবন বিপন্ন হলেও জল, স্থল, আকাশ যেখানেই আমার আদেশ হবে আমি সেখানেই যেতে প্রস্তুত।
কারণ আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। সেখানে একজন সেনা সদস্যর বড় অফিসার এমন শপথ বাক্য পাঠ করেও কিভাবে তার খেলাপ করতে পারে পিউ? পিউ জানে ক্যাপ্টেন সৌম্য আজে বাজে কথা বলার মানুষ নয়। এ পর্যন্ত সৌম্যর কোনো কথার হেলফের হয়নি। এক কথার মানুষ সৌম্য। নিজের বাবা সম্পর্কে কথাগুলো যেমন অবিশ্বাস্যের, তেমন ক্যাপ্টেনের সৌম্যর কথাও ফেলে দেবার নয়। সৌম্য ভরাট কণ্ঠে আবার বলে উঠল, পিউ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অবর্তমানে আপনার বাবার গতিবিধি লক্ষ্য করবেন। আমি রাশিয়া যাচ্ছি, কবে ফিরবো জানি না, আদৌ বেঁচে ফিরবো কিনা সেটাও জানি না। আমি চাই আপনার অনুপস্থিতি আপনি আমার দায়িত্বটা পালন করবেন পিউ। বলেই সৌম্য পিউ এর হাতে চেপে ধরলো। পিউ নির্বাক হয়ে অশ্রুসিক্ত নয়নে সৌম্যর পানে বিরল দৃষ্টি দিল। মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। মেজর জেনারেল নাফিজের সামনে বসে আছে মোহিত। নীরবতা ভেঙে মোহিত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, স্যার, 3 দিনের টানা প্রচেষ্টার সকল বিবরণের ভিত্তিতে আমি জানতে পেরেছি এটা আহিয়ান চৌধুরী জাহাজ ছিল। সে ওই জাহাজের মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়াতে নারী শিশু পাচারের কাজ করে থাকে। শুধু তাই নয়, অবৈধ অস্ত্র সরবরাহ সহ যত ধরনের ইলিগেল কাজ আছে সব ওই জাহাজের মাধ্যমে সমুদ্রপথে হাসিল করে। বলেই তার ট্যাব থেকে এক এক করে কিছু ছবি নাফিস মাহমুদকে দেখালো। ধীর স্বরে মোহিত আবার বলে উঠল, ছবিগুলো আমি ভিন্ন দেশের স্পাইয়ের মাধ্যমে পেয়েছি। ছবিগুলো দেখে নাফিস মাহমুদ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কণ্ঠ খাদে ফেলে উত্তেজিত হয়ে নাফিস মাহমুদ জানতে চাইলেন, তুমি এত কিছু জেনেও চুপ করে কেন আছো মোহিত? ডিপার্টমেন্টকে কেন কিছু জানতে দিচ্ছ না? স্যার, ডিপার্টমেন্ট জানলে বিভিন্ন তামাশা করে ওকে ধরে আনবে, বিচার হবে, রায় হবে জেল। কিন্তু সে ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসবে, এমনটি আমি হতে দিব না এবার। আমি ওকে সরাসরি ক্রসফায়ার করব। সে আমার বহুত পুরনো শিকার, পূর্বের অনেক হিসাব নিকেশ আছে তার সাথে আমার। কাতর কণ্ঠে নাফিস মাহমুদ বলে উঠলেন, জাহাজে রাশিয়া পৌঁছেতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবেই। এই সময়ের মধ্যে ও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। কিছুই করবে না স্যার। খোঁজ নিয়ে জেনেছি সে স্বর্গকে 1 বছর ধরে ফলো করে যাচ্ছে। স্বর্গকে টাকা দাবি বা পাচারের স্বার্থে সে অপহরণ করেনি, এটা আমি নিশ্চিত। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটাও ধোঁয়াশাতেই রয়ে গিয়েছে। মোহিত আবারও গমগমে কণ্ঠে বলে উঠল, চাইলে সে বিমানে করে স্বর্গকে বিদেশ নিতে পারতো, কিন্তু পাসপোর্টের ঝামেলা, এয়ারপোর্ট পুলিশের হয়রানি এবং এসব এড়াতে সমুদ্রপথে বেছে নিয়েছে। আর যেহেতু জাহাজটি তার নিজের, এখানেও ঝামেলা কম। পোর্ট অথরিটি এর সাথে অবৈধ কাজে জড়িত আছে। মোহিত বুকের উপর 2 হাত ভাঁজ করে অভিজ্ঞের ন্যায় বলে উঠল, আপনি চিন্তা করবেন না স্যার, স্বর্গ মিলিটারি ট্রেনিং ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। এটা শুধু আমি নই, আপনিও ভালো করে জানেন। চাইলেও যে কেউ যখন তখন ওর ক্ষতি করতে পারবে না, ও নিজেকে সেভ করতে পারবে। আমি জেনারেলকে বলছি দ্রুত আমাকে রাশিয়া পাঠাতে। রাশিয়ান পৌঁছানোর আগেই আমাকে গিয়ে সব পজিশন ক্লিয়ার করতে হবে সেখানে। গত বছর মঙ্গোলিয়াতে সেই মিশনে গিয়েছিলাম। সেই মিশনে রাশিয়ার কিছু আর্মফোর্স ছিল। সেখানকার মেজর সিকোলাস আর ক্যাপ্টেন ভলতেয়ারের সাথে আমাদের টিমের খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। ওই মিশনে আমরা ওদের অনেক হেল্প করেছিলাম। তারা বলেছিল কোনোদিন কোনো কিছুর প্রয়োজনে রাশিয়া এলে সেই সাহায্যের বিনিময় দেবে। সেই হেল্প নেওয়া এটাই সক্ষম সময়। আমি মেইল করে সব জানিয়েছি তাদের। আমাকে যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত। মোহিত নরম স্বরে নাফিস মাহমুদকে বলল, আমার মাকে শুধু সামলে রাখবেন স্যার। আমি যদি আর না ফিরি, আমার মাকে আপনি সময় সুযোগ বুঝে নামিরার কাছে পাঠিয়ে দিবেন। আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকলো স্যার। একদিন প্রাণপ্রিয় মেয়ের চিন্তা, অন্যদিকে মোহিতের চিন্তায় মুখের ভাষা হারালেন মেজর জেনারেল নাফিস মাহমুদ। মোহিতকে সান্ত্বনা দেবার কোনো ভাষা পেলেন না তিনি।
শুধু পিঠে থাপড় দিয়ে স্থান ত্যাগ করলেন। বন্দিরুমির সময় কত হয়েছে কিছুই ঠাহর করতে পারছে না স্বর্গ। আদৌ এখান থেকে মুক্তি মিলবে নাকি এখানেই পচে মরতে হবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কি প্রয়োজনে, কিছুই সে জানে না। দমে যাওয়ার পাত্রী নয় স্বর্গ, যে কোনো প্রকারে তাকে শক্ত থাকতে হবে, নিজেকে এত দ্রুত ধরাশায়ী করা যাবে না। নিজেকে শক্তের সামর্থ্য থাকতে হলে প্রথমে প্রয়োজন খাবার। যেই ভাবনা সেই কাজ। নিজেকে বন্দি দেখতে পেয়ে স্বর্গ স্বাভাবিক থাকতে পারেনি। তার মধ্যে সাজানো ফল দেখে মাথা আরো গরম হয়ে গিয়েছিল। এজন্য সবকিছু ছুঁড়ে ফেলেছে। রুমের কোথায় উকিঝুঁকি করে বেডের নিচ থেকে থেতলে যাওয়া একটা আপেল বের করে আনলো স্বর্গ। যেই কামড় বসাতে যাবে অমনি দরজা খোলার শব্দ পাওয়া যায়। ব্ল্যাঙ্কেটের তলায় আপেল লুকিয়ে চোখ বন্ধ করে ঘুমার ভান ধরে পড়ে রইল স্বর্গ। ম্যাম প্লিজ টেক ইউর ফুড, মেইলি স্বরে শুনে অবাক হয়ে দ্রুত চোখ খুলে স্বর্গ খাবার টলি সমেত একজন বিদেশি মেয়েকে দেখতে পায়। শারীরিক গড়ন, পোশাক আর শব্দধ্বনির জন্য সঠিক বয়সে অনুমান করা যাচ্ছে না। তবুও স্বর্গের মনে হলো মেয়েটি 28 কি 30 বছরের মধ্যে। স্বর্গ চোখ টিপে পড়ে রইল। মেয়েটি আবারও নরম স্বরে বলে উঠল, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। ইফ ইউ ডোন্ট টেক ইউর ফুড, স্যার উইল কিল মি। এবার নড়াচড়া করল স্বর্গ, বিছানা ছেড়ে উঠে বসলো এবং মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আই উইল টেক ইট, বাট ইউ হ্যাভ টু টেস্ট দিস ফুড ফার্স্ট। কথাটি বলে স্বর্গ মেয়েটির দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। মেয়েটি একটু ইতস্তত করে একটা কাঁটা চামচ তার নাইফ হাতে দিল। স্টেকের এক কোণা থেকে একটু কেটে মুখে পুরল। এরপর সেগুলো ওয়াশ করে নতুন চামচের নাইফ আনতে চলে গেল। স্বর্গ মনে মনে স্থির করল, এই মেয়েটির সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় তথ্য হাসিল করবে। মাঝে পেরিয়ে গেছে আরো 4 দিন। মোহিত আর ক্যাপ্টেন সৌম্য দুবাই এয়ারপোর্টে বসে পরবর্তী বিমান ছাড়ার অপেক্ষা করছে। খুব ছোট্ট ছোট্ট পোশাক পরিহিত আমেরিকান এক মেয়ে পায়ের ওপর পা তুলে মোহিতের সামনে বসে পড়লো। মোহিত সেটা দেখেও না দেখার ভান করলো। মেয়েটি মোহিতের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বিভিন্ন ইঙ্গিত করেই যাচ্ছে। মোহিত ব্ল্যাক কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স, সাথে ম্যাচিং বুটস পরেছে। মোহিতের সৌন্দর্যে মেয়েটি চোখ সরাতে পারছে না। হঠাৎই মেয়েটি রিনরিনে কণ্ঠে বলে উঠল, হেই, আই অ্যাম ভেরোনিকা, ভেরোনিকা স্টুয়ার্ট। ইউ আর টু মাচ হট। উইল ইউ স্পেন্ড এ নাইট উইথ মি? বলে মোহিতের দিকে হাত বাড়িয়ে দিল। মোহিত অন্যদিকে ঘুরে উত্তর দিল, সরি ম্যাম, সরি, আই এম নট ইন্টারেস্টেড। মেয়েটি তবু নির্লজ্জের মতো এটা সেটা হেসে হেসে বলে মোহিতের উপর ঢলে পড়তে চাইল। সৌম্য দাঁত চেপে কোনো পথে বসে রইল। তাদের মাথার এখন কিভাবে স্বর্গকে রেস্কিউ করে মিশনটা সাকসেস করা যায় সেই চিন্তা। সৌম্যর কাছে এই মেয়েটাকে এখন উটকো ঝামেলা মনে হচ্ছে। মোহিত খেয়াল করলো হঠাৎ ওই মেয়েটি ব্যাগের চেইন খুলে কিছু বের করার চেষ্টা করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। সচেতন হলো মোহিত, আশেপাশের কাউকে বিশ্বাস নেই, যখন তখন দাবার চাল উল্টে যেতে পারে। মেয়েটি ব্যাগ থেকে কিছু বের করার আগেই মোহিত তার কোমরে থাকা সেলফ ডিফেন্সের লাইসেন্স করা রিভলভার মেয়েটির মাথা বরাবর পয়েন্ট করে। মেয়েটি ভয়ে চোখ বড় বড় করে ফেলে। ব্যাগ থেকে মেয়েটি হাত বের করেই বলে মোহিত। মেয়েটি বিচলিত হয়ে ভয়ে ভয়ে একটি ভিজিটিং কার্ড বের করে আনে। মোহিতের এমন কাণ্ডে এয়ারপোর্ট সিকিউরিটি পুলিশ দৌড়ে এসে মোহিতকে হ্যান্ডস আপ বলতে করতে বলে। সৌম্য গোপনে তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে দিল। পুলিশ তাদের সরি বলে এবং সমস্ত ঘটনা জানার পর মেয়েটিকে ধমকে তাড়িয়ে দেয়। প্লেন ছাড়ার সময় হয়েছে। মোহিত আর সৌম্য বিজনেস ক্লাবে তাদের সিটে বসে রয়েছে। ব্যাগ থেকে ট্যাব বের করে সৌম্য আর মোহিত নিজেদের কাজের ছক এঁকে ফেললো।
এবার পালা রাশিয়া পৌঁছানোর সময় রাত 11:15। আশরাফ চৌধুরী নিজের পছন্দের পুরোনো গানের গান এজে চেয়ারে বসে বসে শুনছেন আর ঝিমুচ্ছেন। এবার সময় নিকট, শব্দের ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্তিতে মুখে খারাপ গালি এনে বললেন, কোন চুতিয়া এত রাতে কল করে বিরক্ত করছে তাকে দেখে নেবে। নাসের হায়দার হারামজাদা এত রাতে কেন ফোন করেছে কৌতূহলী হয়ে ফোন কানে তুলে বললেন, কিরে শালা, নিজের ঘুম নেই বলে অন্য কেউ ঘুমাতে দিবি না? নাসের হায়দার ফিসফিসিয়ে বলে উঠল, আরে রাখো তোমার ঘুম। তোমার ছেলে যে মেজর জেনারেলের মেয়েকে অপহরণ করে ডুব দিয়েছে সেই খবর রাখো। পুরো ডিপার্টমেন্ট হাত ধুয়ে পড়েছে তোমার ছেলের ক্রসফায়ার করতে। কোথায় আছে তোমার ছেলে? তাকে সাবধান হয়ে যেতে বলো, না হলে কিন্তু এবার আর রক্ষে নেই। আর এই খবরের জন্য আমার অ্যাকাউন্টে 2 লাখ পাঠিয়ে দিও বলেই খেক খেক করে হেসে লাইন কেটে দিল নাসির হায়দার। এত রাতে এভাবে হাসছো কেন বাবা? হঠাৎ ওই মেয়ের ডাকে চমকে উঠলেন নাসির হায়দার। তোতলাতে তোতলাতে বললেন, কই হেসেছি? আর এত রাতে কে ঘুমিয়ে বাবার রুমে জাসুসি করতে এসেছো? জাসুসি নয়, দেখতে এলাম। এত রাতে কাকে ফোন করে এত খুশি হচ্ছে? তুমি কি তোমার খুব লস করে ফেললাম বাবা? এত রাতে বাবার সাথে মশকরা করতে এসেছো বেয়াদব মেয়ে? যাও নিজের রুমে যাও বলে ধমকে পিউকে ঘর থেকে বের করে দিলেন নাসির হায়দার। নিজের বুকে নিজেই থুতু লাগিয়ে বলে উঠলেন, আরেকটু হলেই এখনই ধরা পড়ে যেতাম। মেয়েটা হয়েছে মায়ের মতো বজ্জাত। মাকে তো বিদায় করতে পেরেছি, কিন্তু নিজের মেয়েকে কোথায় জলাঞ্জলি দেব? নিজের রুমে শুয়ে বালিশে মুখ গুজে ফুঁপিয়ে খুব কাঁদছে পিউ। সৌম্য ঠিকই বলেছে, তার বাবাই খবর আদান প্রদান করে। তার বাবা সত্যিই একজন দেশদ্রোহী। একথা ডিপার্টমেন্ট জানলে কি হবে? সহসাই উঠে বসে পিউ। যা হয় হোক। চোখের জল হাতের উল্টো পিঠে দিয়ে মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আপন মনে বলে ওঠে, ক্যাপ্টেন সৌম্য, আপনার দেওয়া সকল দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, প্রমিস। মস্কো এয়ারপোর্টে মোহিত আর সৌম্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গন্তব্য যাবার জন্য। এখানে তাদের অনেক কাজ, অপরিচিত জায়গায় পরিচিত শত্রু। বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাদের। আর্মি ক্যাম্প থেকে তাদের জেটি ঘাটে যেতে হবে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। শ্যাম নামের যে স্পাই আছে তার কাছ থেকে ওই জাহাজ সম্পর্কিত আরো অনেক তথ্য জানতে হবে। ছেলেটি সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন দেশে স্পাইয়ের কাজ করে। টাকার কাছে জীবন বাজি রাখতে হাসিমুখে রাজি স্যাম স্মিথ। যেসব মানুষ যেদিকে টাকা দেখে সেই দিকেই ঢলে পড়ে মোহিত। তাদের দু চোখে দেখতে পারে না, কিন্তু কাজের সূত্রে এদের ভিড়েই হাঁটতে হয় মোহিতকে। সকল ভাবনার অবসান ঘটল যখন আর্মি ডিটি ক্যাম্পে এসে ব্রেক কষল নিকোলাস আর ভলতেয়ার। দৌড়ে এলো মোহিত আর সৌম্যর সাথে কৌশল বিনিময় করতে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার চারপাশ গ্রাস করেছে। ঘুমিয়ে পড়েছে ঝিঁঝি পোকারাও। দু চোখের পাতায় ঘুম নেই নাফিস দম্পতির। দিনে তারা সকলের সামনে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু রাত হলে সকল ভয় এসে মনের মাঝে হানা দিচ্ছে। আদৌ বেঁচে আছে তো মেয়েটা? বলেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন তনুজা। নাফিস বুকে জড়িয়ে তাকে শান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছেন। সিডনি, অস্ট্রেলিয়া। নামিরা অনেকটাই সুস্থ এখন। যেদিক থেকে নিজের মাকে একটু সুস্থ হতে দেখতে সেদিন থেকেই এই স্বাভাবিক আচরণ করছে। এখন আর অযথা কাঁদে না, কিন্তু মনের মাঝে ছোট্ট নিষ্পাপ ভাইটার মৃত্যুর শোক তোলপাড় করে। মুকিতের কথা আর বাবার কথা চিন্তা করে নামিরা মাঝে মাঝেই অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেদিন আল্ট্রাসাউন্ড করে নিজের বেবির মুখে আদল মুকিতের মতো দেখেছে, সেদিন থেকে সে ধরে নিয়েছে মুকিত আসবে তার ঘরে।
এভাবে কান্না করে দুর্বল হওয়া যাবে না। কিন্তু নামিরা প্রায়ই সোহাগের কাছে বায়না ধরে দেশে যাওয়ার জন্য। সোহাগ নামিরাকে কথা দিয়েছে, আর কিছুদিন গেলে মিসেস তারিন একটু স্বাভাবিক হলে সোহাগই তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তখন মা মেয়ে যত খুশি একসাথে থেকো। এখন আপাতত বাচ্চার দিকে মন দাও। ছোট্ট বাচ্চাটা যখন পেটের ভেতর নড়ে ওঠে, নামিরা তখন খুশিতে সোহাগকে জড়িয়ে ধরে কত অভিযোগ জানায়। জানো, তোমার ছেলে আমাকে এখানে লাথি দিয়েছে, ওখানে ঘুষি মেরেছে, আরো কত কি। সোহাগ জানে ঘরে ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে যখন বাচ্চা ঘুরে বেড়াবে, তখন নামিরা সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু সোহাগ, সে কি পারবে তার মৃত্যুতুল্য লোকের পোশাক কাটাতে? যেই লোক তার বিপদে আশ্রয় দিল, মানুষের মতো মানুষ করলো, তারই বিপদের খবর সোহাগ জানতেও পারলো না। সাহায্য তো দূর কি বাত, আর মুকিতের মর্মান্তিক মৃত্যু বর্ণনা মনে পড়লেই সোহাগ কেন জল জমা হয় সোহাগের। রাশিয়া মুরমানস্ক পোর্ট, সবচেয়ে শীতলতম দেশ হবার কারণে মহিতার সৌম্যর একটু কষ্ট হচ্ছে। তবুও নিজের যথাসম্ভব লংকটের সাহায্যে উষ্ণ রেখে তারা এই পোর্টে এসে অপেক্ষা করছে। সমুদ্র থেকে আসা ভারী হাওয়া বুকে কাঁপন তুলছে। সন্ধ্যার সূর্য আকাশে হেলে পড়ে আঁধারে বিলীত হচ্ছে। এমন সময় রাশিয়ান ভাষায় হ্যালো বলে উঠলেন পোর্টমাস্টার। লোকটির বয়স 50 কি 55, লম্বা 6 ফুটের কাছাকাছি। মুখে মায়াবী হাসি ঝুলিয়ে জানতে চাইলেন তারা কি চায়। জাহাজটির ছবি দেখানো মাত্র বৃদ্ধ মাস্টার জাহাজটি চিনে ফেলে ওয়াকের সাথে জিজ্ঞেস করে, দ্যাটস অল, তোমাকে কেন এখানে তুলে এনেছি জানো? প্রশ্নটি করে আহিয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আহিয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। আহিয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবার কথা বলতে শুরু করলো। আমি তোমাকে প্রথম দেখেছিলাম আর ফোর্সের মেডিকেল কলেজের ব্যালকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আহিয়ান স্বর্গের পানে চাইলো। তুমি দ্রুতলার একটি ব্যালকনিতে কিছু মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলে। আমি ওই দিন বাবার সাথে সেখানে উপস্থিত হয়েছিলাম কিছু কাজে, কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়কে করেছে উত্তাল। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো, চাইলেও যে কেউ ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি বিভিন্ন অফিসারের সহযোগিতা নিয়ে ঠিক তোমার দেখা দিয়ে দিয়েছি। তোমাকে দেখার লোভ আমার জন্মেছে, শেষ হবে স্বর্গ। চাইলে তোমার সামনেই সেসব বলতে পারতেন আপনি। এমন কাপুরুষের মতন তুলে এনেছেন কেন? ঝাঁঝালো স্বরে উঠে বলল স্বর্গ। আহিয়ান মাথা নিচু করে ফুস করে নিঃশ্বাস নিল, তারপর একটু থেমে আবার বলল, কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন ভালোবাসার গপ্পে বলে মেয়ে পটানো এসব আমার সাধে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটা আমার লাগবে, এবং সেটা শুধু আমারই। তোমার জন্য এই 2 টাকার মেজর মোহিতের চোখে আমি মুগ্ধতা দেখেছি। কত বড় সাহস তার, আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়। বলেই রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নার ঘুষি মেরে আহিয়ান পেশিবহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেঙে যায় দেয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে ওঠে, কিন্তু একদম ভয় পায় না। আহিয়ানের হাত কেটে সুইচে সুইচে রক্ত ঝরছে। একজন ডক্টর হিসেবে স্বর্গের খারাপ লাগে স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে তার বাবা মা ভাই সবাই অবশ্যই সাফার করছে। আর মোহিত, সে কি আমাকে খুঁজবে, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে? পোর্ট মাস্টারের কাছে ডেড সোলের নাম শুনে মোহিত আর সৌম্যের চোখ চকচক করে ওঠে। তার মানে তারা সঠিক জায়গাতে এসেছে।
পরক্ষণেই তাদের আশার প্রদীপ নিভে যায় যখন পোর্টমাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যেই জাহাজেই ঘাটে নোঙর ফেলবে না বলেই শিডিউল বইটি মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলকেয়ার সবগুলো কাগজ উল্টোপাল্টে দেখে মোহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মোহিতের মনে আগ্নেয়গিরির হতাশায় জ্বলে উঠল। যেই আশা বুকে বেঁধে এখানে এসেছে সে কি তা পূরণ হবে না করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মোহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিজ মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করলো না? রোহিত রাগে কষ্টে নিজের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত পাঞ্চ করতে থাকলো। সৌম্য দৌড়ে গিয়ে মোহিতকে কোনোভাবে ম্যানেজ করলো। বিধ্বংস মোহিত শরীরের ভার ছেড়ে দিল সৌম্যর উপর। আর কে হারালে নিয়তি তাকে ক্ষমা করবে? প্রবীণ আরো কিছু কাগজ ঘেঁটে আরেকটি পোর্ট সম্পর্কে এদের জানালো। ইউ ক্যান চেক দ্য পোর্ট বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিলেন। বৃদ্ধকে থ্যাঙ্কস জানিয়ে তারা দ্রুত সেখানে থেকে প্রস্থান করলো। পেরিয়ে গেছে 12 দিন, এখনো স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পেটালে ঘুরছে বড় বড় হেডলাইন, মেজর জেনারেল নাফিজে মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবিও কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিজ মাহমুদ মোহিতের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন। মোহিতের লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি করে থেকে কি হয়ে গেল এক নিমিষেই। হায় মাহমুদ, সহায় হও। তনুজা ঠেলে ঠেলে কোনোমতে নিজে চালাচ্ছেন। আর বিশ্বাস একদিন না একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ। যখন নাফিজ মাহমুদ বিদেশে মিশনে যেতেন তনুজাকে বোঝাতেন, আমি আর না ফিরলে বুঝবে আমি ওপারে চলে গিয়েছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা, তুমি একজন দেশরক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম প্রথম তনুজা অনেক ভয়ে ভয়ে থাকতো, নাফিস ফিরবে তো। কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাতৃহৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়েই কপালে ভারী বর্ষণ নেমে আসে। মুখের দুষ্টুমি কমে গিয়েছে। সেও গুটিয়ে রয়েছে অনলাইনে, ভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। সুখ মনে মনে প্রমিস করেছে, আপু ফিরলে আর কখনো কারণে জ্বালাবো না, খেপাবো না, ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করবো। মিসেস তারিন এখনো কিছুই জানেন না, তাকে জানাতে দেওয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হয় না, এজন্য তিনি এখনো নিশ্চিন্তে একটু আরামে আছেন। পোর্টমাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছেন নভরোসিওরস্ক বন্দরে। বন্দরটি বরফ মুক্ত হয়, বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়, শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেড সোল? রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ। চাইলেও তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইলো কি প্রয়োজন। নিকোলাস মোহিতের ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সবিস্তারে কাহিনী খুলে বলল। পোর্টমাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের 9 তারিখে জাহাজটি এখানে নোঙর করবে। মোহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে নৌবাহিনীর জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এরই মাঝে সন্দেহজনক 2টি ছেলেকে পাওয়া গেল। হঠাৎই তারা পালিয়ে যাবার চেষ্টা করছিল। টহলরত 2জন সোলজার দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে ফেলল এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে এলো। ছেলে দুটোকে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নিবে।
সচতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে, আমি আহিয়ানের হবু স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে, এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টোপাল্টা বলে সমুদ্রের তলদেশে সলিত সমাধি দিয়ে দেব। সুন্দরী মেয়েদের সঙ্গে আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয়েই সে দুর্বল, সাথে নেশাপানি। এই কুলকিনারাহীন সমুদ্র থেকে কোনো প্রকার চতুরতা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগের কোনো মাধ্যমই নেই, যা আছে তা হচ্ছে ওয়াকি টকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। আশরাফ চৌধুরী এই নিয়ে 56 বার তার ছেলের নম্বরে কল করেছেন, বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাতে তৃষ্ণায় মুখের বাজে গালি এসে গেল তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি, তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে গড়া সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলের জ্যান্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছে। এমন ভাবে সকল কাজ করে বেড়াচ্ছেন পিউ, যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসের হায়দারের বড্ড অভ্যাস হচ্ছে, মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারালো। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত 12টা বেজে 30 মিনিট। নাসের হায়দার নেশায় চুর হয়ে এলোমেলো ভাবে বিছানায় পড়ে রয়েছে। পা টিপে টিপে পিউ নাসের হায়দারের শয়নকক্ষে প্রবেশ করলো। স্বর্ণপর্ণে আশেপাশে তাকিয়ে তার বাবার ফোনের অনুসন্ধান চালাচ্ছে। হঠাৎই ফ্লোরের পায়ের ধাক্কা লেগে খালি হয়ে যাওয়া মদের বোতল গড় গড় শব্দ তুলল। ভয়ে পিউ আলমারির সাথে সেটে রইল। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন নাসের হায়দারের কোনো সাড়া শব্দ পেল না, তখন পিউ পা টিপে টিপে বিছানার কাছে আসলো। তো উনার পিঠের নিচেই ফোনটা দেখা যাচ্ছে। যে কোনো প্রকারে ফোনটা পিউর হাতে চাই। নিজের কথা চিন্তা না করেই পিউ ফোনের দিকে হাত বাড়ালো। নাসের হায়দারকে কিচ্ছুটি টের না পেতে দিয়ে বের করে আনলো মোবাইল ফোন। আনন্দে পিউয়ের ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠল। বিপত্তি বাধল লক খুলতে গিয়ে। ফিঙ্গার নয়, কোড প্রেস করে লক খুলতে হবে। জানা অজানা সকল নম্বর দিয়ে ট্রাই করে ব্যর্থ হলো পিউ। হাল ছেড়ে দিল, চলবে না, যেভাবেই হোক কোড জানতে হবে। মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি, কালই একবার ল্যাবে যেতে হবে। প্রধান কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করা। মোবাইলটা পূর্বের জায়গায় রেখে ধীরে ধীরে প্রস্থান নিল পিউ। গেটে গিয়ে 44টি দিন। কারো চোখে ঘুম নেই। কবে জাহাজ কিনারায় ভিড়বে, কবে উদ্ধার হবে স্বর্গ। স্বর্গকে এই দিনের পর আহিয়ান একটা আর চোরও লাগতে দেয়নি। যখন স্বর্গের উপর রাগ হয়েছে, সে নিজেকে নিজে আঘাত করেছে। আহিয়ান স্বর্গকে বোঝাতে চায় যে সে অমানুষ হলেও তার ভালোবাসা নিখাদ। মুহিতকে ধিক্কা দিয়ে স্বর্গকে দূরে দেশে নিয়ে এসেছে, তার চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এখানে কোনো আর্মি পুলিশ কিছুই করতে পারবে না তাকে। কে দিবে তার নামে প্রশাসনের কাছে বিচার? কেউ কি ঘূর্ণাক্ষের টের পেয়েছে সে কোথায় যাবে বা যাচ্ছে? রাশিয়া পৌঁছেই স্বর্গকে যেভাবেই হোক বিয়ে করে ফেলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার সাথেই থাকতে হবে। আমি না পেলে কেউ ওকে পাবে না। দরকার হলে স্বর্গকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিবে আহিয়ান। যেই জিনিস আহিয়ান চৌধুরী চুজ করেছে, সেই জিনিস আর কারো অধিকার নেই, স্বয়ং নাফিজ মাহমুদও না। পোস্টমাস্টারের দেয়া ডেট শেষ হয়ে গিয়েছে আরো 2 দিন আগে। মুহিতদের ফিরে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুহিত কোনো আকতি মিনতি করেও কিছু করতে পারেনি। যাবার আগে শেষবারের মতো মুহিত আজকে আবার পোর্টে এসেছে। আজকে সাথে সৌম্য আসেনি। সৌম্য ফিরে যাবার সমস্ত কিছু রেডি করছে। হঠাৎই জাহাজ কিনারায় ভিড়ার শব্দ পেল। বিশাল বড় পোর্ট, একসাথে অনেকগুলো জাহাজ তীরে ভিড়ছে। যাত্রী, মালামাল, খদ্দেরের ভিড় সব মিলে এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল মুহিত। যেটি ঘাট নিমিষেই লোকে লোকারণ্য হয়ে গেল। স্বর্গের চারপাশে আহিয়ান কয়েকজন রুশ নিয়ে নিয়োজিত করে দিল।
আর কঠিন হুঁশিয়ারি যাই করলো কোর্টে স্বর্গ কোনোরূপ ঝামেলা করলে ওকে শেষ করবে তো করবেই, সাথে নিজের বাবা মা ভাইকেও আর দাম চুকাতে হবে। ভয়ে ঘূর্ণায় স্বর্গ নিষ্প্রাণ হয়ে রইল। এত এত ভিড়ের মাঝে হঠাৎই মোহিতের বুকে বা পাশটা ধক ধক করে উঠল। মনটা মোহিতের আগেও হয়েছে যখন স্বর্গ আর চারপাশে থেকেছে, তবে আজ কেন এমন পরিস্থিতিতে ধাড়কান বেড়ে যাচ্ছে। আনমনে মেয়েগুলোর ভিড়ে হাঁটছে স্বর্গ, নিজেকে সে সঁপে দিবে আহিয়ানের কাছে। এই বিদেশ বিভুঁইয়ে কেউ তাকে রক্ষা করতে আসবে না, নিজেকে কোরবান দিয়ে যদি বাবা মা ভাইকে বাঁচিয়ে রাখা যায় ক্ষতি কি। চোখের জলে মুছে সামনে তাকিয়ে হাঁটা ধরল স্বর্গ। হঠাৎই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগলো স্বর্গের। মোহিতের কথা মনে পড়তেই দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো মোটা মোটা অশ্রুদানা। আপনাকে আর ভালোবাসার কথাটা জানানো হলো না মেজর। আমি আপনাকে ভালোবাসি মেজর মোহিত ওয়াসিফ, ভালোবাসি। আহিয়ান চোখ মুখ ঢেকে দ্রুত বেগে পোর্ট থেকে বেরিয়ে এলো। পোর্ট অথরিটির সাথে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে যত দ্রুত হবে এখান থেকে যাওয়ার আগে মেয়েগুলোকে নির্দেশ দিয়ে গেল কোথায় কিভাবে স্বর্গকে পৌঁছাতে হবে। শীতের তীব্রতায় মোহিত নিজেকে এমন ভাবে ঢেকে রেখেছে শুধু যেন দু চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মোহিত দিক বিদিকের শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনোভাবেই হৃৎপিণ্ডের লাফানো থামছে না। বুকে শুকনো ব্যথার আর আলোড়ন সৃষ্টি করেছে এই স্পন্দন। এত এত মানুষের ভিড়ে হঠাৎই স্বর্গের চোখ যায় ডিপ ব্রাউন ট্রেন্স কোট পরিহিত এক যুবকের দিকে। চেহারা দৃশ্যমান নয়, গ্রে কালারের সাফারালারে সে মুখে গলা ঠেকে রেখেছে, শুধু চোখগুলো বের করা। পরনে হালকা ব্রাউন সেলোয়ার সোয়েটার, ব্ল্যাক জিন্স আর বুট। সেই চোখের দৃষ্টি স্বর্গের বহু চেনা, সমুদ্রের স্বচ্ছ নীল জল রাশিয়ার মতো অক্ষিদয়ের মালিক তার মনের অনেক কাছে বাস করে। এই চোখের গভীরে সে তো কবেই ডুবে মরেছে, শুধু চোখের মালিককে জানতে হয়নি। পরক্ষণে সে মনকে বুঝে দেয় সে এখানে কিভাবে আসবে। সবই তোর মনের ভ্রান্ত ধারণা স্বর্গ, তাকে পাবার লোভ আর করিস না। অবাধ্য মনের নিষেধ অমান্য করে মরীচিকার পেছনে পিপার স্বার্থ। বেদুইন যেভাবে ছোট্ট সেইভাবে স্বর্গেরও ওই যুবকটির কাছে যাবার জন্য অন্তর পিপাসার্থ হয়ে উঠল। মেয়েগুলোর চোখ ফাঁকি দিয়ে যুবকটির কাছে ঘুষে দাঁড়ালো এবং হাত চেপে ধরল স্বর্গ। আকম্বিক কারো হাতের সংস্পর্শ পেতেই চমকে উঠল মোহিত। সামনের দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বেয়ে পা গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জলের ধারা। অ্যাবাকেন রাশিয়া। ঘড়িতে রাত 12:30, যা বাংলাদেশের সময় অনুযায়ী 3 ঘন্টা পিছিয়ে। চারপাশে গম ক্ষেতের বিস্তার, গরমে শীর্ষের উপর কুয়াশার আস্তরণ চাকরসার জালের মতো মনে হচ্ছে। উত্তরীয় শৈত্যপ্রবাহ হাত পা জমিয়ে দেবার জন্য যথেষ্ট। তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় আকাশের চাদরটা ঝাপসা হয়ে মৃদু আলো ছড়াচ্ছে। হাওয়ার দাপটে গম ক্ষেতের উইন্ডমিল গুলো ক্যাস ক্যাস শব্দ তুলে ঘূর্ণায়মান হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান। মাঝে মাঝে অ্যাবাকান নদীর তীর থেকে বাইনসনের হাড় হিম করা হুকার ভেসে আসছে। গম ক্ষেতের জমি থেকে সামান্য উঁচু ভূমিতে ছোট্ট একটি দোতলা বিশিষ্ট কাঠের বাড়ি দেখা যাচ্ছে, সেখানে জ্বলছে মৃদু হলুদ আলো যুক্ত লাইট। বাড়িটির পাহারায় রয়েছে রাইফেল হাতে 7 জন তাগড়া জোয়ান ছেলে। প্রত্যেকের উচ্চতা শুনে শুনে 6 ফিট, সাথে জিম করা মার্সেল যুক্ত বডি। এদের এক একজনের ঘুষির ওজন কমপক্ষে 250 থেকে 300 পাউন্ড হবে। এদের সামনে কোনো সাধারণ মানুষ শক্তিতে টিকতে পারবে না। বাড়িটির চারপাশ ঘিরে ফেলেছে রাশিয়ান গ্রাউন্ড ফোর্স, সকলের হাতে একটি করে করে সেফটি ফোরসেন রাইফেল রয়েছে, যা বাড়িটির দিকে তাক করা, শুধু অপেক্ষা মেজরের সিগন্যালের। বিয়ার কলিং করে সৌম্য মোহিতের নিকট এগিয়ে এলো।
স্যার, পজিশন নেওয়া হয়ে গেছে, আপনি সিগন্যাল দিলেই শুট করব। মোহিত হাতের সাহায্যে ইশারা দিয়ে সম্মুখে পজিশন হোল্ড করতে বলল। বাড়িটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে 50 জন আর্মি, তাদের লিডার মেজর নিকোলাস। প্রত্যেকের কানে একটি করে ব্লুটুথ ডিভাইস। মোহিতের কাছ থেকে সিগন্যাল পেলেই সরাসরি অ্যাটাক করবে, কিন্তু মোহিত এখনো কোনো সিগন্যাল দিচ্ছে না। MK4 রাইফেলটিকে রাইফেল স্ট্যান্ডের উপর রেখে সিক্স এর স্কোপ দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করে ভেতরের অবস্থা দেখে নিল মোহিত। এই রাইফেলটি মোহিত খুব ভালো চালাতে পারে। একসাথে 30টি গুলি লোড করা যায়, এই একটানা শুট করা যায়। শুটিং রেঞ্জও যথেষ্ট ভালো। মোহিত এখন সেই পজিশনে আছে। শত্রুপক্ষ তার থেকে 575 মিটার দূরে। এই রাইফেলের সহায়তায় সে 600 মিটার রেঞ্জের ভেতর গুলি ছুড়তে পারবে। প্রথম শুটেই টার্গেট বরাবর পৌঁছানোর রেকর্ড আছে মোহিতের। এজন্য একবার সে জোড়া গোলন্দাজের পুরস্কারও পেয়েছিল। জীবনে খুব কড়া টার্গেটই মিস হয়েছে মোহিতের হাত দিয়ে। তবে আজ কেন মনে এত ভয়, এত অনিশ্চয়তা নিজের উপর? মানুষটি তার অক্লান্ত ব্যক্তিগত বলেই কি মনে এত দ্বিধা, এত ভয়? বাংলাদেশ সময় অনুযায়ী ঘড়িতে বরাবর 1টা বেজে উঠল। আর্মি জেনারেলের ক্যাবিনে বসে আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাফিস মাহমুদ, মেজর আদ্রিয়ান আহিয়াজ, 2জন ক্যাপ্টেন, 2জন লেফটেন্যান্ট। মোহিত সকালে তাদের কনফার্ম করেছে স্বর্গকে রাশিয়াতে আনা হয়েছে, এবং কোথায় রাখা হয়েছে মোহিতও জানে। আজ রাতেই মোহিত অপারেশন চালাবে। প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছে কখনই মিশন শেষ হবে। মোহিতকে অর্ডার দেওয়া হয়েছে আহিয়ানকে কোনো প্রকার ক্ষতি পৌঁছানো ছাড়া দেশে ফিরিয়ে আনা, কিন্তু মিশন চলাকালে গুলি লাগলে সেটা ভিন্ন কথা। মোহিতকে আর্মি জেনারেলের আদেশ পালন করবে এবার। নামাজে বসে আল্লাহর দরবারে মোনাজাতে অধয় ধারায় কাঁদছেন তনুজা। ইয়া রাব্বুল আলামিন, আমি তো কখনো আমার নিজের জন্য তোমার কাছে কিছু চাইনি। নিজের স্বামী সন্তানদের মঙ্গলের জন্য দোয়া চাওয়া কি অন্যায়? সন্তানের প্রতি নাকি তোমার দরবারে দোয়া সমূহ দ্রুত কবুল হয়। আমি এক অসহায় মা, আমার সন্তানের সুরক্ষার জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আমার বাচ্চাটাকে সহি সালামতে কোনো চোট পৌঁছানো ছাড়া আমার বুকে ফিরিয়ে দাও। গভীর রাত, কিন্তু স্বর্গের চোখে কোনো ঘুম নেই। স্বর্গ ঠিকই ছিল, স্বর্গের মন মিথ্যে বলেনি। পেয়েছে সে এক অপরিচিত দেশে, তার চেনা পরিচিত অক্লান্ত ব্যক্তিগত পুরুষটির সংস্পর্শ। কিন্তু সেই সংস্পর্শ 1 মিনিটও স্থায়ী হয়নি। মুহূর্তের চোখে স্বর্গ দেখেছে, তার জন্য কাতরতা। স্বর্গ যখন অচেনা যুবক মনে করে মোহিতভাবে হাত চেপে ধরেছে, সেই আশায় যে আল্লাহ, আমার জীবনে যদি কোনোদিন আমি একটা হলেও ভালো কাজ করে থাকি, সেই কাজের ওসিলায় এই ছেলেটিকেই মেজর মোহিত বানিয়ে দাও। মৃত্যুর আগে হলেও আমি একবার তাকে আমার হৃদয়ে তার জন্য জমানো অভিব্যক্তিগুলো প্রকাশ করতে চাই। অচেনা যুবক ভেবেও স্বর্গ যেই ছেলেটির হাত চেপে ধরেছিল। আমি জানি না আপনি কে, তবে আপনার আমার বহু জন্মের চেনা পরিচিত কাউকে মনে হচ্ছে। আপনার চোখ আমি অনন্তকাল ধরে চিনি, আপনার শরীরের এই ঘ্রাণ আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। জানি না আমাদের আর কখনো দেখা হবে কিনা। আমি আর কখনো আপনাকে পাবো না মেজর। মহিয়ান আমাকে আপনার থেকে আলাদা করে দেবার জন্যই এখানে তুলে এনেছে। বলেই ফুঁপিয়ে উঠলে স্বর্গ। কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলে উঠল, মেজর মোহিত, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই হৃদয়ে শুধু আপনারই বসবাস। আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আপনার নামে উৎসর্গ করলাম মেজর। কথাগুলো শুনে মোহিতের হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হলো। এভাবে সে স্বর্গের দেখা পাবে ভাবতেও পারেনি। একদিকে মেয়েটা শুকিয়ে পুতুলের ন্যায় হয়ে গিয়েছে, উজ্জ্বল হালুদা মুখের পাংশুবর্ণ ধারণ করেছে, মলিনতায় ঢেকে গেছে সকল চাঞ্চল্যতা। এ কোন স্বর্গকে দেখছে মোহিত? স্বর্গের এহেন দুর্দশা নিজ চোখে দেখতে পেরেছে মোহিতের চোখ থেকে
আপনা আপনি গড়িয়ে পড়ল অশ্রুকণা। যে স্বর্গকে বুকে জড়িয়ে ধরার আগেই মেয়েগুলো স্বর্গের কোমরের কাছে পিস্তল চেপে ভিড়ের ভেতর ঠেলে নিয়ে চলে যায়। সেগুলো কেন গ্যাংয়ের সদস্য মনে হয়ে মোহিতের। প্রত্যেকের হাতে একটি করে ট্যাটু ছিল, সেম ডিজাইনের। ট্যাটুগুলো মোহিত আগেও একবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে এখন মনে করার সময় নয়। স্বর্গকরুণ চেহারার যতক্ষণ পর্যন্ত মোহিতকে দেখে গিয়েছে ততক্ষণ দেখে গিয়েছে প্রাণ ভরে। এত কাছে পেয়েও মোহিত স্বর্গকে হারিয়ে ফেললো। ভাবতেই ভেতর থেকে চিৎকার করে কান্না আসলো। ছেলে মানুষের কখন যখন তখন কান্না করা অভিমানান। কান্নাগুলো মোহিত নিমিষেই গিলে ফেললো। পথে মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, ঘাড়ের রগগুলো ফুটে উঠলো, চোখ দুটো অগ্নিগিরির লাভার মতো লাল বর্ণ ধারণ করলো। দ্রুত দৌড়ে মেয়েগুলোকে ফলো করার চেষ্টা করলো, কিন্তু আর খুঁজে পেল না। মোহিত চারিদিকে শূন্য হয়ে জিপের কাছে এসে জিপ স্টার্ট দিয়ে সোজা ক্যাম্পে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল ধরা আনা ছেলেগুলো সম্পর্কে কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি বলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলেগুলো বন্দরের মানুষের মাল বহন করে জীবিকা নির্বাহ করে। ছেলেগুলো ক্যাম্পে ক্রস করবে এমন সময় মোহিতের নজর যায় পাশে থাকা ছেলেটির হাতের দিকে। তার হাতেও ওই মেয়েগুলোর মতো সেইম ট্যাটু। ট্যাটুর রহস্য জানতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না। চৌকস বুদ্ধিদীপ্ত মেজরের কোমরে গুজে রাখা পিস্তলটি দ্রুত বের করে ছেলেটির হাঁটু বরাবর তাক করে শুট করে দিল। অতর্কিত হামলার পাশে থাকা ছেলেটি হুড়মুড়িয়ে কেঁদে উঠল। গুলি আর চিৎকারের শব্দে নিকোলাস দৌড়ে এসে কারণ জিজ্ঞেস করলে মোহিত খুব খুলে বলে তাকে। সাথে সাথেই ছেলে দুটোকে আবার বন্দি করে নেয় আর্মি ফোর্স। তাদের ওপর রিমান্ড জারি করা হয়। টর্চার সেলের ভিতর ঢুকে নানান পাশবিক নির্যাতন করা হলো ছেলে দুটোকে। একদিকে গুলি খেয়ে পায়ে যান চলে যাবার মতো ব্যথা, অন্যদিকে এমন টর্চার সহ্য করতে না পেরে হড়বড় করে সব বলে দিল ছেলে দুটো। আহিয়ান চৌধুরী আহির রাশিয়াতে গড়ে তুলেছে পাপের সাম্রাজ্য। সুন্দরী মেয়েদের ধরে এনে চড়া দামে বিক্রি করে দেয় রাশিয়ান পতিতালয়ে। স্বদেশী মেয়েদের চাইতে বাহিরের মেয়েদের প্রতি ইন্টারেস্ট এদেশের মানুষ। যৌন কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের অমানসিক নির্যাতন করা হয় মেয়েগুলোকে। ব্যথায় কাতর হয়ে মেয়েগুলো যখন হাউমাউ করে গড়াগড়ি দিতে থাকে, নেশায় বুদ্ধ হওয়া মানুষগুলো সেগুলো তৃপ্তির সাথে উপভোগ করে। এটাই এক ধরনের আনন্দ তাদের কাছে। এ পর্যন্ত আহিয়ান 2000-এরও বেশি এমন মেয়ে এই দেশে নিয়ে এসেছে। ছেলেগুলো বিভিন্ন নিরাপত্তার সাথে কোনো ঝামেলা ছাড়াই আর্মি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মালবাহী কার্গোতে করে বিভিন্ন শহরে পৌঁছে দেয়। শুধু তারাই নয়, বড় বড় পোর্ট অফিসার পর্যন্ত আহিয়ানের সাথে যুক্ত। এজন্য দীর্ঘদিন ধরে সে আইনি ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় বাধাহীনভাবে কাজগুলো করে যাচ্ছে। ছেলে দুটো আরো বলল, নিজের অক্লান্ত মনোরঞ্জন করার জন্য কোনো মেয়ে তুলে আনলে তাদের নিয়ে যায় আর অবাক কানের আস্তানায়। যারা রাত ফুর্তি করে মেয়েগুলোকে হয় বিক্রি করে দেয়, না হলে জ্যান্ত পুঁতে ফেলে। এই ফার্ম হাউজে তার একটি এলপাইন ড্যাশবার্ড কুকুর আছে। দীর্ঘদিন ভোগ করার পরও সেই মেয়েগুলোর প্রতি তার ঘেন্না ধরে যায়। তাদের হত্যা করে এই কুকুরের খাবারে পরিণত করে। আহিয়ান সম্পর্কে ছেলে দুটোর মুখে এমন লোকমহর্ষক বর্ণনা শুনে বুকের ভেতর মুচড়ে ওঠে মোহিতের। সে তার এক মুহূর্তের জন্য দেরি করতে চায় না। ছেলে দুটোর জন্য ঠিকানা নিয়ে নিকোলাস চলে যায় জেনারেলের কাছে। মিশন স্টার্ট করার আর্ম ফোর্স দরকার, অস্ত্র, গোয়েন্দাবাদর, ম্যাগাজিন এসবেরও প্রয়োজন রয়েছে। অফিসি সকল পেপারে জেনারেল সাইন করে মিশনে যাবার অনুমতি পাবে। বাংলাদেশে কল করে মোহিত নাফিজ মাহমুদকে সবকিছু জানায়। এখানকার ডিপার্টমেন্ট রাশিয়ান আর্ম ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করে সকল ধরনের হেল্প করতে। অবশেষে হাসি মুখে নিকোলাস সাইন করা পেপার নিয়ে মোহিতকে বলে, আমরা আজ রাতেই অপারেশন সার্চ করতে পারবো। মোহির হাতের ইশারায় সকলকে মিশন স্টার্ট করার সিগন্যাল দিল।
নিকোলাস ব্লুটুথের মাধ্যমে সকলকে একে জানিয়ে দিল এবং হাতের সাইন দিয়ে বোঝালো, কভার দ্য এরিয়া। প্রথম শুটটা মুহিত দ্বারা রক্ষী ছেলেটাকে করলো। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রইল স্বর্গ। দ্বিতীয় শুট করার আগেই ওপাশ থেকে পাল্টা হামলা এলো। এরপর শুরু হলো পাল্টাপাল্টি হামলা। ওপাশের আক্রমণে দুটো সোলজার গুরুতর আহত হলো। মোহিত গুলি লোড করা আবার রাইফেল তাক করলো। মিনিটের ব্যবধানে দুটো ছেলেকে আহত করলো মোহিত। হাতে গুলি করে দিয়েছে তাদের। পৌঁছে বেঁচে থাকবে ঠিকই, কিন্তু গুলি চালাতে পারবে না। বাকি রইল আর চারজন। রাশিয়ান আর্মির দক্ষতার কাছে টিকতে পারলো না ছেলেগুলো। কাছের বাড়িটির পেছনের সাইডে চলে গেল সৌম্য। ভিতরের পরিস্থিতি কি চলছে তা বোঝার দরকার। আহিয়ান কেবলই ড্রিঙ্কস করার জন্য নিজের ফেভারিট ব্র্যান্ডের বোতলের সিপি খুললেন। এর মধ্যেই এমন গোলাগুলি আর সহ্য হলো না। মুখে বিশ্রী গালি উচ্চারণ করে রিভলভার নিয়ে সেও বেরিয়ে গেল। যেই জাম গাছগুলো ঘন্টাখানেক আগেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেগুলো এখন মাটির সাথে মিশে আছে আর্মিদের বুটের চাপে। সৌম্য মোহিতকে ঘরের ভেতরে ঢুকে যাবার জন্য ইশারা করলো। বুকে তার কনুইয়ে ভর দিয়ে ক্লোলিং করে মোহিত কাঠের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। বাইরের প্রতিরক্ষার জন্য নিকোলাস আর ভর্তেয়ার রয়েছে। সামনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। ঘরটির পেছন দিয়ে একটি জানালা আর বেলকনি আছে, তাতে বেয়ে বেয়ে উঠে দোতলায় উঠে যেতে হবে। ভিতরে আহিয়ান আর দুটো মেয়ে ছাড়া আর কেউ নেই। বাকি সবাই বাহিরে আহিয়ানকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। হঠাৎ ওই আহিয়ানের চোখে যায় এই রুমের পেছনে জানালা বরাবর বেলকনির দিকে মানুষটাকে বুঝতে 1 মিনিটও সময় লাগলো না আহিয়ানের। রাগে বোধশক্তি হারালো আহিয়ান। মোহিতকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করলো আহিয়ান। মারার জন্য শেষ পর্যন্ত রাশিয়া পর্যন্ত চলে এলি মেজর। রাহিয়ানের মুখে ভাষা মেজর সমর্থন শুনে তাক দিক বেদিক হারিয়ে দৌড়ে দিলেন নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। মোহিত ধীর পায়ে আহিয়ানের দিকে এগুতে আসছে, হাতে ওড়ায় আহিয়ানের দিকে তাক করা রাইফেল। হঠাৎ ওই আহিয়ানের বিবেক হারিয়ে ট্রিগার চেপে ধরলো। স্বর্গ আহিয়ানের কে বাধা দিতে দৌড়ে আহিয়ানের কাছে উপস্থিত হলো, কিন্তু ভাগ্য আহিয়ানের সহায় হলো না। রিভলভার থেকে কোনো গুলি বের হলো না, কারণ গুলি শেষ হয়ে গিয়েছে। আহিয়ান দ্বিতীয়বার ট্রাই করেও ব্যর্থ হলো। এবার আহিয়ান পাশে থাকা মদের বোতলটাকে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ভেঙে সেই ভাঙা অংশ স্বর্গের গলায় সুইচে বলল, খবরদার মেজর, এক পা আগলে তোর প্রেয়সী বাঁচবে না। হাত উপরে তোল, রাইফেল ফেলে দে। ভালোই মেজর মোহিত। সৌম্য উপরে এসে স্বর্গের এহেন অবস্থা দেখে বিকট গঞ্জিতমিত হয়ে যায়। আহিয়ান আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বন্দুক নিচে নামা শালা, 2 টাকার ক্যাপ্টেন। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাস আর ভলতেয়ার সব শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুই বুঝে উঠতে না পেরে বেলকনির দিকে অগ্রসর হয়। সৌম্য টের না পেয়ে বলে ওঠে, ফিজ। এরপর হ্যান্ড সাইনের মাধ্যমে বুঝিয়ে দেয় সে ভেতরে এনিমি। নিকোলাস কৌশলে আহিয়ানের অবস্থান বুঝে ধীরে ধীরে সরে গিয়ে দূরে গিয়ে পজিশন নেয়। এদিক মোহিত স্বর্গকে ছেড়ে দেবার জন্য আহিয়ানকে অনুরোধ করে যাচ্ছে। আহিয়ান চৌধুরী, ভালোই আত্মসমর্পণ করো, হাতে আইন তুলে নেবেন না। আমরা আপনাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে যাব। আপনাকে ধরে নেবার জন্য আমাদের কাছে অর্ডার আছে। মেজর জেনারেলের মেয়েকে ছেড়ে দিন। আহিয়ান আরো জোরে স্বর্গের গলায় ভাঙ্গা বোতল চেপে ধরেছে। তাকে দিতে হলে এই মেয়ের লাশ ক্রস করে তার কাছে আসতে হবে। হঠাৎ ওই মাথায় স্বর্গ কোঁকিয়ে উঠল। আহিয়ান বোতল এতটাই জোরে চেপে ধরেছে যে গলার ভেতরে তা বিঁধে রক্ত বের হচ্ছে। সৌম্য আহিয়ানকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো ফল পেল না। হঠাৎই আহিয়ান দেখতে পেল তার বুকে অনেকগুলো গান টার্গেট লাইন। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে মরলে সে স্বর্গকে নিয়েই মরবে।
সে নিজে আহিয়ানের হাতে এসেছে, যেই জিনিস কেউ ফিরিয়ে নিতে পারবে না। আহিয়ানের ভান্ডার শুধু প্রাপ্তিতে পরিপূর্ণ থাকবে। মোহিত স্বর্গকে চোখের ইশারায় আহিয়ানের হাতে কামড় বসাতে বলল। চোখের ইশারা পেতেই স্বর্গ আহিয়ানের হাতে কামড় বসিয়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে স্বর্গের চুলের মুঠো ধরে গালে কষিয়ে এক চড় মেরে দেয় আহিয়ান। টাল সামলাতে না পেরে স্বর্গ মোহিতের উপর পড়ে যেতে নিলে মোহিত তাকে এক হাতের সাথে আগলে নেয়, অন্য হাত দিয়ে গান পয়েন্ট করে। হঠাৎই দুটো ছেলে রুমের ভেতর প্রবেশ করে মোহিতার সম্মুখে বন্দুক তাক করে। বাইরে থেকে অনবরত গুলি ছুড়তে থাকে নিকোলাসের টিম। হঠাৎই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। মোহিত হেঁচকা টানে, স্বর্গকে কোলে তুলে নেয়। স্বর্গ দুই হাতে মোহিতের গলা জড়িয়ে ধরে, দুই পা দিয়ে কোমর জড়িয়ে মোহিতের বুকের সাথে লেপ্টে রইল ছোট্ট বাচ্চাদের মতো। হঠাৎই মোহিত উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, স্বর্গ যা কিছুই হয়ে যাক, তোমাকে এভাবেই ধরে থাকবেন, নড়বেন না, ঠিক আছে? স্বর্গ বিড়াল ছানার মতো গুটিয়ে রইল মোহিতের কাঁধে মাথা রেখে। মোহিত এবার দুই হাতে রাইফেল ধরে সম্মুখে অর্ডার দিল, ক্যাপ্টেন কভার মি। ছেলে দুটোকে নিকোলাস আর ভলতেয়ার গুলি করে ঝাঁঝরা করে দিল। অসহায়ের মতো পড়ে রইল আহিয়ান একা। সিঁড়ি বেয়ে সতর্কতার সহিত বন্দুক তাক করতে করতে নিচে নেমে এলো মোহিত। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাসকে জানালো, মিশন সাকসেস, অ্যারেস্ট হিম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।